তো আমরা যদি প্যাসেজের মধ্যে আসি, এখানে আমরা পড়বো এই প্যাসেজটা সম্পূর্ণটা, আর কিভাবে পড়া উচিত, আর প্যাসেজ থেকে আমরা কিভাবে শব্দ অর্থ শিখতে পারি, নতুন স্ট্রাকচার শিখতে পারি, নতুন ফ্রেজ শিখতে পারি। তার পাশাপাশি আমরা প্রনাউন্সিয়েশন গুলো খেয়াল রাখবো, কারণ আমরা রিডিং করলে আমাদের প্রনাউন্সিয়েশন, নতুন ভোক্যাব এগুলো শিখতে পারি। তার পাশাপাশি ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচারও শিখতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা চাচ্ছেন ইংলিশের ইমপ্রুভমেন্ট করতে এবং পাশাপাশি যারা চাচ্ছেন আইএলটিএস এর জন্য একটা ভালো স্কোর করতে, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা আপনাদের রিডিং এর উপর ফোকাস দেন। আপনারা যদি রিডিং পড়ে ভালো করে বোঝেন, আপনাদের রিডিং এর কম্প্রিহেনশন অ্যাবিলিটিটা যদি বাড়াতে পারেন, তাহলে আপনাদের ইংলিশের যে ইমপ্রুভমেন্টটা সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি ফোকাস দিব হচ্ছে আমরা কিভাবে রিডিং এর ইমপ্রুভমেন্ট করতে পারি। আর যখন আমরা রিডিং পড়ব, রিডিং এর কোন কোন বিষয়ের উপর আমাদের ফোকাস দেওয়া লাগবে, কারণ আমরা যখন পড়ি তখন অনেক সময় অনেক জিনিসই বুঝি না, বা আমাদের মনে হয় সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে আমাদের এই পড়া, ইংরেজি পড়া। সো এই পড়াটা কতটা সহজে আমরা পড়তে পারি, আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই পড়াটা বা এই রিডিংটাকে আমরা কিভাবে আরো এনরিচ করতে পারি, এটাকে কতটা আরো এনজয়েবল করতে পারি, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ যদি কোনো একটা পার্ট মিস করে ফেলেন তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন না। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিগুলো আপনাদের দেখাবো। আমরা যখন রিডিং পড়ি তখন অর্থ বুঝি না। একটা রিডিং পড়তে গেলে প্রথম থেকে আমরা পড়ার পর আসলে মনে থাকে না আমরা কি পড়েছি। সো এটা খুব বড় একটা সমস্যা। আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কিভাবে এই সমস্যাটা দূর করতে পারি এবং রিডিংটা যাতে আমরা পড়ে মনে রাখতে পারি সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। তো আমি আমার আগের রিডিং এর ভিডিওগুলোতে বলেছি যে রিডিং পড়ে বোঝার জন্য কয়েকটা বিষয় আপনাদের জানতে হবে। রিডিং এর মূল উদ্দেশ্য হচ্ছে এর কোর ইনফরমেশন বা এটার যে মেইন ইনফরমেশনটা আমাদের বুঝতে হবে। সো মেইন আইডিয়াটা বোঝার জন্য আমাদের এই 5টা জিনিসের উপর ফোকাস দিতে হবে। আমি আবার রিক্যাপ করি, সেটা প্রথমটা হচ্ছে ফাইন্ড সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সবসময় একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বটাকে খুঁজতে হবে, কারণ একটা সেন্টেন্সের মেইন ইনফরমেশনই সাবজেক্ট এবং ভার্বের উপর থাকে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের ফ্রেজেস বোঝা লাগবে, আন্ডারস্ট্যান্ড ফ্রেজেস। ফ্রেজেস হচ্ছে বাক্যের সংক্ষিপ্ত অংশ, বা সবচেয়ে সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে শব্দগুচ্ছ, কতগুলো শব্দের গুচ্ছ। সো ফ্রেজেস এবং ক্লজেস এর মধ্যে পার্থক্য কি সেটা আমি একটু বলে দেই। ক্লজ হচ্ছে যেটার মেইন ভার্ব থাকে, বাট ফ্রেজেস এর কোনো ভার্ব বা মেইন ভার্ব থাকে না। 3 নাম্বারটা হচ্ছে রিড ফ্রেজ বাই ফ্রেজ। আমরা যদি ফ্রেজ বাই ফ্রেজ পড়ি তাহলে যারা আমরা বিগিনার তারা খুব সহজে বুঝতে পারবো, সেন্টেন্সের কম্প্রিহেনশনটা অ্যাবিলিটিটা বাড়াতে পারবো। বাট যারা অলরেডি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ফ্রেজ বাই ফ্রেজ পড়ার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেন্টেন্স বাই সেন্টেন্স। আমাদের প্রত্যেকটা সেন্টেন্স একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে বা লিঙ্ক হচ্ছে সেটা আমাদের বোঝা লাগবে। সো আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনি ফ্রেজ বাই ফ্রেজের উপর জোর দিবেন, আর আপনি যদি অলরেডি আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে থাকেন আপনার জোর দিতে হবে লাইন বাই লাইন, এবং প্রত্যেকটা লাইন কিভাবে কানেক্টেড হয় একটার সাথে আরেকটা, ওভারঅল একটা প্যারাগ্রাফের মেইন থিমটা আপনাদের বোঝা লাগবে। সো ফ্রেজ বাই ফ্রেজ বোঝার জন্য আমাদের পড়তে হবে প্রিপোজিশন টু প্রিপোজিশন। তো আমরা জানি প্রিপোজিশন বলতে এগুলোকে বোঝায়। তারপর 4 নাম্বার বিষয়টা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বা কনজাংশন বা লিঙ্কার্স, যেমন বাট, হাউএভার অ্যান্ড মোরওভার। এই ধরনের আরো অনেক ধরনের লিঙ্কিং ওয়ার্ডস আছে, এগুলো আমাদের বোঝা লাগবে এবং এগুলো কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় এবং এগুলো অর্থগুলো আমাদের বোঝা লাগবে। 5 নাম্বার যেটা হচ্ছে প্রনাউন, যেমন হি, শি, ইট, ইটস, দে। সো আমাদের বোঝা লাগবে এই প্রোনাউন গুলো দিয়ে কোন নাউনকে আইডেন্টিফাই করছে। যদি আমরা ধরতে পারি এই প্রোনাউন গুলো কোন নাউনের কে আইডেন্টিফাই করছে তাহলে আমরা খুব সহজেই একটা সেন্টেন্স এর অর্থ বুঝবো। তার পাশাপাশি আমরা যদি সবগুলো সেন্টেন্সের অর্থ বুঝি তাহলে অবশ্যই আমরা একটা প্যারাগ্রাফের মেইন ইনফরমেশনটাও বুঝতে পারবো। সো চলুন চলে যাই আমাদের প্যাসেজে। তো আমরা যদি প্যাসেজের মধ্যে আসি, এখানে আমরা পড়বো এই প্যাসেজটা সম্পূর্ণটা, আর কিভাবে পড়া উচিত,
আর প্যাসেজ থেকে আমরা কিভাবে শব্দ অর্থ শিখতে পারি, নতুন স্ট্রাকচার শিখতে পারি, নতুন ফ্রেজ শিখতে পারি, তার পাশাপাশি আমরা প্রনাউন্সিয়েশন গুলো খেয়াল রাখবো। কারণ আমরা রিডিং করলে আমাদের প্রনাউন্সিয়েশন, নতুন ভোক্যাব এগুলো শিখতে পারি। তার পাশাপাশি ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচারও শিখতে পারি। তো প্রথমে দেওয়া আছে ব্যাটস হ্যাভ আ প্রবলেম। ব্যাটগুলোর বা ব্যাটদের একটা সমস্যা আছে। এখানে একটা সমস্যার কথা বলছে। সো কি সমস্যার কথা বলছে এরপরে ডিসক্রাইব করবে। আপনারা যদি কোনো একটা রিডিং এ এমন কোলন পান বা কোনো একটা কমা পান, এরপরে নর্মালি এই বিষয়টা নিয়েই কথা বলে। এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা নিয়ে এরপরে কথা বলবে। সো কি প্রবলেমটা আমরা একটু দেখে নেই। হাউ টু ফাইন্ড দেয়ার ওয়ে অ্যারাউন্ড ইন দ্য ডার্ক। তার মানে বোঝাচ্ছে কিভাবে, হাউ টু বলতে কিভাবে, ফাইন্ড খুঁজে, কিভাবে খুঁজে, দেয়ার ওয়ে তাদের পথ, অ্যারাউন্ড ইন দ্য ডার্ক তার মানে অন্ধকার। আমরা জানি ডার্ক মানে হচ্ছে অন্ধকার। অন্ধকারে তাদের পথ কিভাবে খুঁজবে, এই ব্যাপারটা নিয়ে তাদের একটা সমস্যা আছে। কাদের? এই ব্যাচদের একটা সমস্যা আছে। তো প্রথম সেন্টেন্স পড়ে তাদের সমস্যার ব্যাপারে আমরা জানতে পারলাম যে তারা ডার্ক বা অন্ধকারে কিভাবে দেখবে সেটা নিয়ে তাদের একটা প্রবলেম। সো আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সে যাই, দেখুন প্রথমে দে বলা আছে। তো আমরা জানি দে হচ্ছে একটা প্রোনাউন। এখন এই দে দ্বারা কাকে কাকে বোঝাচ্ছে সেটা আমাদের বোঝা লাগবে। সো দে দ্বারা অবশ্যই এই ব্যাচদের বোঝাচ্ছে, বাদুড়দের। সো বলছে দে হান্ট অ্যাট নাইট। এখানে হান্ট শব্দের অর্থ শিকার করা। সো তারা মানে ব্যাচরা শিকার করে কখন? অ্যাট নাইট, রাতের বেলায়। রাতের বেলায় তারা শিকার করে। তো আমরা সবসময় এভাবে ভোকেবগুলো শিখবো। দে হান্ট অ্যাট নাইট, তার মানে হান্ট অর্থ শিকার করা। এভাবে যদি আমরা পড়ি শব্দ অর্থগুলো সহজেই মাথায় থাকবে আমাদের। অ্যান্ড বলেছে, একটা কনজাংশন ইউজ করেছে। আমি যেগুলো দিয়েছি প্রোনাউন, লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার্স, কনজাংশন, এগুলোর কিন্তু ইউজ হয় একটা রিডিং এর মধ্যে। তারপর ফ্রেজ বাই ফ্রেজ, প্রিপোজিশন, এগুলো সবই আছে। এগুলো হচ্ছে এক একটা ফ্রেজ। ফাইন্ড দেয়ার ওয়ে অ্যারাউন্ড, যে এটা হচ্ছে একটা তার ফ্রেজ, একটা সেন্টেন্সের একটা অংশ বিশেষ বা হচ্ছে শব্দগুচ্ছ। হ্যাভ আ প্রবলেম, এগুলো হচ্ছে এক একটা ফ্রেজ। তো ফ্রেজ হচ্ছে দুই বা ততোধিক শব্দগুচ্ছ নিয়ে একটা জিনিস, এটাকে আমরা ফ্রেজ বলতে পারি। তো আরেকটা কানেক্ট করছে অ্যান্ড ক্যানট ইউজ লাইট টু হেল্প দেম ফাইন্ড প্রে। এবং এখানে বলছে ক্যানট মানে পারে না। ক্যান নট কে একসাথে ক্যানট বলে, এটা রাইটিং, এটা একটা ফর্মাল ওয়ে। রাইটিং এ আমরা ক্যান নট কে ক্যানট একসাথে কানেক্ট করে লিখি। ক্যানট ইউজ লাইট টু হেল্প দেম ফাইন্ড প্রে, তার মানে তারা আসলে তাদের শিকারগুলো দেখতে পারে না অন্ধকারের মধ্যে। ঠিক আছে, সো এটাই বোঝাচ্ছে। অ্যান্ড আবার অ্যান্ড বলে আরেকটা ইনফরমেশন তারা অ্যাড করছে, এবং অ্যাভয়েড অবস্টেকলস। আমরা জানি অবস্টেকলস মানে হচ্ছে বাধা, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। তার মানে তাদের দুইটা সমস্যার কথা বলছে। তারা তাদের শিকারকে খুঁজতে পারে না। ফাইন্ড এখানে বলেছে হচ্ছে ফাইন্ড কি, প্রে। প্রে বলতে শিকার, মাথায় রাখবেন, প্রে হচ্ছে শিকার। অ্যাভয়েড অবস্টেকলস মানে তাদের যে বাধা, অবস্টেকলস বলতে হতে পারে যেমন কোনো একটা গাছ বা কোনো একটা প্রাচীর, যেগুলো তাদের চলার পথে বাধা দেয় নর্মালি। সো এই বাধাগুলোকে তারা এড়িয়ে চলতে পারে না, পাশাপাশি তারা হচ্ছে তাদের শিকারও ধরতে পারে না। কিসের কারণে? তাদের যে ডার্কনেসের কারণে বা অন্ধকারের কারণে। তো এখানে ওভারঅল প্রথম দুইটা সেন্টেন্সেই প্রবলেমের কথা বলেছে, কাদের? ব্যাচদের। সো এভাবে আমরা লজিক্যালি পড়ার চিন্তা করব, শুধু পড়িয়ে যাব না। আসলে যারা কম্প্রিহেনশন অ্যাবিলিটি যাদের ভালো না, তাদের অন্যতম সমস্যা হচ্ছে আমরা পড়ে শুধু চলে যাই, বাট বোঝার চেষ্টা করি না এখানে রাইটার কি বোঝাতে চাচ্ছেন বা কি মেসেজটা দিতে চাচ্ছেন, এই কথাটা কেন লেখলো বা এটার দ্বারা কি বোঝাতে চাচ্ছেন। সো আমাদের প্রশ্ন করতে হবে রাইটারকে, রাইটার এখানে দ্বারা কি বোঝাতে চাচ্ছে। এভাবে যদি আমরা পড়ি তাহলে অবশ্যই আমরা একটা প্যারাগ্রাফ পড়ে তার মিনিং বুঝবো, আর তার ফলে ওভারঅল আমরা একটা প্যারাগ্রাফ পড়ে সেটা সমাধান করতে পারবো যে এখানে রাইটার কি বোঝাতে চাচ্ছেন। তারপর নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই। এখানে বলা হচ্ছে ইউ মাইট সে। এখানে ইউ বলতে কাদের বোঝাচ্ছে? যে হচ্ছে রিডার, যে রিড করছে, মানে আমাদের বোঝাচ্ছে। রাইটার আমাদেরকে বলছে ইউ মাইট, এটা একটা মডাল আমরা জানি।
আপনি হয়তো বা বলতে পারেন দ্যাট, কি বলতে পারেন, দিস ইজ আ প্রবলেম, এটা একটা সমস্যা, আবার প্রবলেমের কথা বলতেছে, মানে আমাদের বলছে যে এটা একটা সমস্যা। আপনি বলতে পারেন অফ দেয়ার ওন মেকিং, অফ দেয়ার ওন মেকিং, তাদের নিজের। এখানে দেয়ার বলতে প্রোনাউনটা দ্বারা বোঝাচ্ছে, দেয়ার বলতে কাদের, ব্যাচদের বোঝাচ্ছে। সো এই প্রোনাউনগুলো বুঝতে হবে। এখানে দেয়ার বলতে কাদের বোঝাচ্ছে, ইউ বলতে কাদের বোঝাচ্ছে। তার মানে আমাদের বলছে আপনি হয়তো বা বলবেন এই সমস্যাটা নিতান্ত তাদের, কারণ তারা অন্ধকারে দেখতে পারে না, তাদের নিতান্ত নিজেরই সমস্যা। এখানে কমা দিয়ে আরেকটা ক্লজ এড করেছে। এখানে বলছে ওয়ান দ্যাট, আরেকটা বিষয়, দে কুড অ্যাভয়েড সিম্পলি, তারা, সিম্পলি মানে খুব সহজভাবে বা খুব সহজেই, দে কুড, কুড বলতে পারা, অ্যাভয়েড মানে আমরা এতক্ষণ পড়েছি অ্যাভয়েড মানে কোনো কিছু এড়িয়ে যাওয়া, তারা খুব সহজে এড়িয়ে যেতে পারে। দে কুড অ্যাভয়েড সিম্পলি, তারা খুব সহজে এড়িয়ে যেতে পারে। বাই, বাই বলতে বোঝায় কোনো কিছুর মাধ্যমে। বাই চেঞ্জিং মানে পরিবর্তন করে। দেয়ার, দেয়ার বলতে এই ব্যাচের কথা বলছে। দেয়ার হ্যাবিটস, তাদের ব্যবহার বা তাদের আচরণ। তার মানে বোঝাচ্ছে আরেকটা বিষয়, তারা করতে পারে, তারা এড়িয়ে যেতে পারে খুব সহজভাবেই তাদের চেঞ্জিং দেয়ার হ্যাবিটস মানে তাদের আচরণটা পরিবর্তন করেই তো তাদের এই সমস্যাটা এড়িয়ে যেতে পারে। অ্যান্ড হান্টিং বাই নাইট, এবং তারা হান্ট করতে পারে বা শিকার করতে পারে দিনের বেলায়, যেমন এখানে বলেছিলাম হান্ট মানে শিকার করা। তো তারা তো তাদের এই সমস্যাটা চেঞ্জ করতে পারে কিভাবে, দিনের বেলায় শিকার করে। তো এটাই বলছে। আপনি তো হয়তো বা বলতে পারেন যে তাদের এই সমস্যাটা তাদের নিজেরই, এবং তারা সিম্পলি এটা এড়িয়ে যেতে পারে বা চেঞ্জ করতে পারে কিভাবে, তাদের বিহেভিয়ারটা বা তাদের হ্যাবিটসটা, তাদের আচরণটা চেঞ্জ করতে পারে, পাশাপাশি তারা দিনের বেলায় স্বীকার করতে পারে। সেটা রাইটার আমাদের বলছে বা রিডারদের বলছে। তারপর দেখুন পরের সেন্টেন্সে বাট দিয়েছে। বাট, বাট আমরা জানি একটা কন্ট্রাস্ট ওয়ার্ড বা বিপরীত অর্থ প্রকাশ করতে বোঝায়। সো বাটটা সবসময় খেয়াল রাখবেন, যদি বাটের এই পাশে কোনো একটা নেগেটিভ কথা বলে, তার মানে বাটের ওই পাশে একটা পজিটিভ কথা বলবে। মোট কথা হচ্ছে এই পাশে যা বলবে তার বিপরীত কথা এই পাশে বলবে। সো এটাকে বলে বাট। তো আমরা বুঝতে হবে বাট কখন কখন হয়। বাট সবসময় কোনো বিপরীত অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়। আমরা বাটের যদি কিছু সিনোনিম দেখি তাহলে সহজে ব্যাপারটা বুঝতে পারবো। যেমন এখানে বাট কন্ট্রাস্ট বা বিপরীত অর্থ প্রকাশ করতে বোঝায়। আমরা বাটের বদলে হাউএভারও থাকতে পারে, অন দ্য আদার হ্যান্ড থাকতে পারে, নেভারদারলেস থাকতে পারে, নানদারলেস থাকতে পারে, দো বা অলদো থাকতে পারে। সো এই সবগুলোর মিনিং কিন্তু অলমোস্ট সেম। এগুলো বিপরীত কোনো মতামত প্রকাশ করার সময় আমরা ব্যবহার করে থাকি। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, সবগুলোর মিনিং সেম, বিপরীত অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। তারপর বলছে বাট দ্য ডে টাইম। ডে টাইম বলতে আমরা বুঝতেই পারছি যে দিনের বেলায়। দ্য ডে টাইম ইকোনমি, এটা একটা ফ্রেজ। দ্য ডে টাইম ইকোনমি পুরোটা একটা ফ্রেজ। দ্য ডে টাইম ইকোনমি মানে দিনের বেলার যে অর্থনীতি। অর্থনীতি বলতে এখানে বোঝাচ্ছে শিকার করার ব্যাপার, যে বাতুররা বা যে ম্যামেলস গুলো আছে, জীবগুলো আছে, তারা যে তাদের খাদ্য সঞ্চয় করে এই সময়টার কথা বলছে। তাদের ডে টাইম ইকোনমি ইজ অলরেডি হ্যাভিলি এক্সপ্লয়েটেড। বলছে ইজ একটা প্রেজেন্ট ফর্মের কথা বলছে। অলরেডি ইতোমধ্যেই, হ্যাভিলি ভীষণভাবে, হ্যাভিলি বলতে বোঝাচ্ছে এখানে ভীষণভাবে, এক্সপ্লয়েটেড। এখানে এক্সপ্লয়েটেড একটা ভালো মানের ভোকেব ইউজ করেছে। আমরা মাথায় রাখবো এক্সপ্লয়েটেড বলতে এখানে বোঝাচ্ছে পরিপূর্ণ হয়ে যাওয়া বা ফুল হয়ে যাওয়া। তার মানে কিন্তু, এখানে কিন্তু বলে বলছে দিনের বেলার যে ইকোনমি বা দিনের বেলায় যে খাদ্য সংগ্রহের ব্যাপারটা বা শিকার ধরার যে ব্যাপারটা, সেটা ইতোমধ্যেই ফুল হয়ে গেছে। কাদের দ্বারা? এখানে বলছে বাই আদার ক্রিয়েচার্স, অন্যান্য যে ক্রিয়েচার্স গুলো আছে বা অন্যান্য যে জীবগুলো আছে, যে সৃষ্টিগুলো আছে তাদের দ্বারা। যেমন সাচেস, এখানে সাচেস একটা সুন্দর একটা ফ্রেজ ইউজ করেছে। সাচেস বলতে যেমন, বাংলায় হচ্ছে যেমন, বা ফর এক্সাম্পলের বদলে আমরা সাচেস ইউজ করতে পারি। সাচেস বাজ, তার মানে
বিভিন্ন ধরনের পাখি দ্বারা দিনের বেলার যে ইকোনমিটা বা খাদ্য সঞ্চয়ের যে ব্যাপারটা সেটা অলরেডি ফুল হয়ে গেছে। সো বেশিরভাগ পাখি দিনের বেলায় শিকার ধরে, এর জন্য ব্যাচ বা বাদুড়গুলো ওই রকম সময় পায় না, তাদের স্লটটা খালি থাকে না। সো এখানে যে বাদুড়ের সমস্যাগুলো বলছে তার পাশাপাশি কিন্তু একটা সলিউশন দিচ্ছে, মানে একটা পজিটিভ কথা বলছে যে বার্ডরা এতই পরিমাণে, অন্যান্য পাখিরা এতই পরিমাণে দিনের বেলায় শিকার করে বা তাদের খাদ্য সরবরাহ করে যে বাদুড়রা ওই সময়টাই পায় না যে দিনের বেলায় তারা খাদ্য সংগ্রহ করবে। তারপর বলছে গিভেন দ্যাট, যেহেতু, এখানে গিভেন দ্যাট বলতে বোঝাচ্ছে যেহেতু দেয়ার ইজ আ লিভিং টু বি মেড অ্যাট নাইট, যেহেতু এখানে লিভিং টু বি মেড অ্যাট নাইট, এখানে লিভিং বলতে বোঝাচ্ছে তাদের যে জীবিকা, তাদের যে বেঁচে থাকার জন্য যে খাবার দরকার, সেই ব্যাপারগুলো বা টিকে থাকা, সেটা রাত্রেবেলায় আছে। যেহেতু তাদের জীবিকা রাতের বেলায় আছে, there is a living to be made at night, রাতের বেলা আছে, and তারপর বলছে given that alternative daytime trades are thoroughly occupied, এখান থেকে এতটুকু পরে যা বোঝাচ্ছে সেটা হচ্ছে যেহেতু রাতে শিকার করার সুযোগ থাকে, there is a living to be made at night, এবং অন্যদিকে দিনের বেলার যে শিকার করার ব্যবস্থাটা বা খাদ্য সংগ্রহের ব্যবস্থাটা thoroughly occupied, পুরোপুরি বাজেয়াপ্ত বা দখলকৃত। এজন্য ন্যাচারাল সিলেকশন, যে প্রকৃতি, ন্যাচারাল সিলেকশন বলতে আমাদের প্রকৃতির কথা বলছে, হ্যাজ ফেভার্ড ব্যাচ, যেগুলো আমাদের ন্যাচারাল সিলেকশন বা আমাদের নেচারটা ফেভার করেছে বা সাপোর্ট করেছে ব্যাচদের, দ্যাট মেক এ গো অফ দ্য নাইট হান্টিং ট্রেডস, তাদেরকে সুযোগ করে দিয়েছে রাতের বেলায় শিকার করতে বা নাইট হান্টিং ট্রেডস, রাতের বেলা তাদের খাদ্য সংগ্রহের ব্যাপারটাকে ফেভার করার জন্য। সো এইখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণ সেন্টেন্স থেকে আমরা তিনটা জিনিস বুঝতে পারি। প্রথমে বলা হচ্ছে যে